এটুকু বলতে পারি, আমি ওনার সান্নিধ্য, ওনার শেষের প্রায় 7 বছর কি 8 বছর পেয়েছি, ওনার সান্নিধ্য পেয়েছি। এবং খুব কাছে আসার সুযোগ এই জন্য পেয়েছি, যেহেতু উনি আমার গাড়ি থাকতে গাড়িতে যাতায়াত করতেন, আমি ওনাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতাম। তা উনি বলতেন খবরে গেলে গোবরে গেলাম। উনি নিজে মানে প্রচার চাইতেন না, যার জন্য বাংলাদেশ যুদ্ধের পরে ইন্দিরা গান্ধী তাকে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং ওনারকে আশীর্বাদ পাওয়ার পরে ইন্দিরা গান্ধী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন। উনি এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, জেলে গেলেন, তারপরে আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন ওনাকে প্রণাম করার পরে। মানে কালনায় উনি একটা সভায় গিয়েছিলেন, তখন ইচ্ছা প্রকাশ করেছিলেন, বাবা পাগলার নাম শুনেছি, কালনায় থাকেন, একটু আমি ওনাকে দর্শন করব। তা ওনার কথা শুনে সবাই আপত্তি করলো, দেখো পলিটিক্যাল এতে যাওয়ার তোমার দরকার নেই, আশ্রম থেকে সবাই বাধা দেবে, ওনার ছেলে বা নাতিরা বললো না, এটা যাওয়া ঠিক হবে না। তা উনি কিন্তু জোর করে না, আমি ইন্দিরা মা ডেকেছে, আমি যাব। নিজেই তৈরি হয়ে সেই একটা ময়দানে গেলেন এবং প্রচার চাইলে তিনি ময়দানে গিয়ে ওনাকে আসতে উনি সসম্ভ্রমে প্রণাম করলেন, করলেন। এবং তখন গান হচ্ছিল, সনজিৎ মন্ডল গানে ছিলেন, নাম করা শিল্পী। সেই সনজিৎ মন্ডল, আরো অনেক কথা হয়েছিল, তবে ওইখানে আমি উপস্থিত ছিলাম না। ওই ছবিটাও আমার কাছে একজন দিয়েছিল, ছবিটা আমি একজনকে প্রিন্ট করতে দিলাম, সে তার আবার স্টুডিওতে ডাকাতি ফাকাতি হয়ে গিয়ে ও সমস্ত আর কিছু দিতে পারে। তা ইন্দিরা গান্ধী আমার চিঠি দিয়ে ওনাকে আবার ডেকেছিলেন, যখন আবার ওথ নেবার সময়, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সময়, তখন ওই চিঠিটা আমার হাতে তিনি দিয়ে বললেন, এইতে বাবা উত্তর দিয়ে দাও, আমি তো যেতে পারবো না। আমি তো সেই সময় আমাদের দীঘার মন্দিরে উদ্বোধন হওয়ার কথা, সেই জন্য উনি যেতে পারবো না। তা এখানে একটা বড় জিনিস আমরা পেলাম, যে এত বড় একটা প্রধানমন্ত্রী ডাকছে, একটু হইচই পড়ে যেত যে হ্যাঁ ওনার ভক্ত, ওনার কাছে আশীর্বাদ পেয়েছে, কিন্তু সেতেও তাতে কোনো তার নেই যে নিজেকে প্রকাশ করার, তার কোনো উল্টো বারণই করে দিলেন, উল্টো বললেন তুমি বলে দাও আমার কাছে আসতে, ও আসবে, হ্যাঁ আমার মন্দিরে আসতে পারে। এইটাই একটা বড় জিনিস। ঋত্বিক ঘটকের ভাইজি, ঋত্বিক ঘটক হচ্ছেন অযান্ত্রিক, জানো তো, মানে মানে সেরা ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ার্ল্ডে অযান্ত্রিক বই। ওর ভাইজি এসেছিলেন ওনার ফিল্ম করবে বলে, ওটাও করতে ওটি নিষেধ করে দিলেন না, বাবা আমাকে ভার দিলেন, বাবা ওকে বারণ করে দাও, আমি খবরে যেতে চাই। ওটাও এইরকম ওনার একটা ব্যাপার ছিল। তা আমি এক সময় দীঘা নিয়ে যাচ্ছিলাম, দীঘার যে মন্দিরটা, বাবা পাগলার যে মন্দিরটা সমুদ্রের ধারে, ওটা আমাকে দিয়ে স্থাপনা করেছিল। এবং ওনারই একটা ইচ্ছা, আমারও ভীষণ ইচ্ছা ওনার একটা মন্দির করি, তখন ওনার ইচ্ছা হয়েছিল সমুদ্রের ধারে শেষ দিনের বাসস্থান করতে। উনি ইচ্ছা প্রকাশ করে আমাকে অনেকগুলো চিঠি টিঠি দিয়েছিলেন, যে আমার ইচ্ছা পূরণ করলে খুব আমাকে আশীর্বাদ করলেন। তা যাই হোক, কোন রকমে আমি একটা মিডল ক্লাস বিজনেস করতাম, তা আমাকে কোন রকমে আমি একটা ছোট্ট জমি কিনে ওনাকে নিয়ে গিয়ে মন্দির স্থাপনা হলো। এবং শেষের 5 বছর উনি জীবনের লাস্ট 5 ইয়ার্স উনি নিজে পুজো করেন। তারপরে 6 বছরের বছর আমাকে পুজো করতে হয় উনি দেহ রাখার পরে। এবং উনি আমাকে দিয়ে শেষ বছরে, মানে দেহ রাখার 1 বছর আগে উনি খুব অসুস্থ হয়ে পড়েন, তখন আমাকেই নির্দেশ দিলেন, বাবা তুমি পুজো করো। অনেকেই ভেবেছিল ওনার ছেলেকে বা ওনার আরেকজন সিনিয়র শিষ্য আছে, তেজেন মহারাজ মারা গেছেন, স্বামী সত্যানন্দ, ওকে দিয়ে করাবেন। তা আমি ওনাকে নিয়ে যেতে এসেছিলাম, গাড়ি করে নিয়ে যাব, তা উনি বললেন, বাবা তুমি পুজো করো, তুমি আর। তখন ওনার পাদুকা দুটো মাথায় নিয়ে গিয়ে আমি আরতি করলাম, এবং সেই অলৌকিক একটা পেয়েছিলাম, একটা দর্শন পেয়েছিলাম অনেক, সেটা অনেক ডিটেলে যাব না। তা এইভাবে আমি বাবা পাগলাকে যখন জানলাম,
আমি একদিন যেতে যেতে ওনাকে বললাম, দাদু তোমাকে ওই খবরে গেলে গোবরে গেলা বললা চলবে, আমাকে একটা তোমাকে আদেশ দিতে হবে, একটা অনুমতি দিতে হবে। এই যে রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ এত নাম হয়েছে, তার জিনিসগুলো তো শ্রীম লিখে রেখে কথামৃত বেরিয়েছে, এইরকম তোমার একটা কিছু বই বা আমার পত্রিকা, তুমি রোজ যা করো যা বলো এই অসাধারণ, এইগুলো আমরা বইয়ে বা পত্রিকায় প্রকাশ করি। তা তিনি আমাকে একটা পত্রিকার অনুমতি দিলেন প্রকাশে। ওটা তখন আমি ফোর্টনাইটলি বার করতাম, মানে অর্থাৎ 15 দিনে, তারপরে 1 মাস হলো ওই বই এখনো বেরোচ্ছে ভবামৃত বলে, ওটা এখন কোয়ার্টারলি ম্যাগাজিন ভবামৃত, হয়তো হাতে পড়েছে তোমার, আমি দীঘায় ওই তোমাদের বা আমতায় নিয়ে গেছি, যাই আমতায় যাই, মানিকগঞ্জে কিছু কিছু জায়গায় গেছি। আর এর আগে শেখ আজহারুল ইসলাম ওই মানিকগঞ্জ বাইরা বাজারে একটা বিরাট অনুষ্ঠান করেছিল, ওখানে আব্বাসী ভাই এসেছিলেন, আব্বাস উদ্দিনের ছেলে, তিনি আমাকে জড়িয়ে ধরে আমার যে মানে কি বলে উত্তরীয় বলে আপনার বড় ইচ্ছে, আমি উত্তরীয় তাকে পড়িয়ে দিলাম। তিনি ভবা পাগলা একটা গান সুন্দর গাইলেন, ধুয়ে নে ওলো সখী নীল যমুনা। অনেক হবে, রাত্রির 11টা 11:30 বেজে গেল, মানে হাজার হাজার লোক, ইয়ত্তা নেই, বাইরা বাজারে একটা করেছিলেন সবাই। তারপরে আমি ঢাকেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরে রেকর্ডিং করিয়েছি, পাগলের কিছু ভালো বাউল নিয়ে গেছিলাম, কল্যাণী কাজী, কিলকিল কাজী, কল্যাণী কাজী আমার পাগলা গান খুব ভালোবাসেন, আমার সঙ্গে খুব ভালো। আমি তো এবার বাংলা সবার সঙ্গে পাগলের কথা বলি তাকে প্রকাশ করার জন্য, তা সবাই খুব পাগলের অনুরক্ত, এবং কল্যাণী কাজী ওনার গান গাইতেন। তা মানে কাজী নজরুলের ভাই ভাই পুত্রবধূ, উনি আমার বাড়িতেও আসতেন, তা আমি বিভিন্ন অনুষ্ঠানে তাকে নিয়ে গেছি, ঢাকাতেও নিয়ে গেছিলাম, এবং আমারই অতিথি হয়ে আমরা 11 জন এখানকার বাউলদের নিয়ে গেছিলাম, নাম করা সব ভালো ভালো বাউল, তারা এখন ইন্টারন্যাশনালি ফেমাস। গৌতম দাস বাউল, পরমে পরম জানিয়া গান শুনেছো বোধহয়, তা এইসব এদের নিয়ে করতাম। তা ওনাকে অলৌকিক ক্ষমতা আমি ওনার অনেক দেখেছি, বাংলাদেশেও প্রচুর মানুষ যারা আছে তাদের মুখেও শুনেছি অলৌকিক ঘটনা সব, আর এদেশেও। তা ওনার জীবনী বই প্রকাশ করেছিলেন ভবা পাগলার কাছে মুখে শুনে, আমার চেয়েও সিনিয়র মারা গেছেন তমনাথ বন্দ্যোপাধ্যায়, একজন প্রফেসর, তা উনি মারা গেছেন। তা উনি 2টো বই লেখেন ভবা পাগলার কাছ থেকে অনুমতি নিয়ে। তা ওই বইটা আমি, সেকেন্ড বইটা আমি প্রকাশক হিসেবে প্রকাশ করি, কেন আর্থিক সামর্থ্য ওনার ছিল না, এবং আমার সঙ্গে আলোচনা করে করে লিখতেন, তখন আমি 2টো বই তখন অখণ্ড ভাবে প্রকাশ করি। ওই বইটা রিসেন্টলি কদিন আগে আমি ওই হরিদাস বর্মন বলে একটি ছেলে, তার রিপোর্টে আমি দেখলাম, আমি তো নিয়ে যেতে পারি না, এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়া যায় না, বর্ডারে আটকে দেয়, বই নিয়ে যাবেন কি করবেন, হ্যাঁ, তারপরে যেহেতু আবার আমাদের ধর্মীয় ব্যাপার, সেই জন্য আমি অল্প যে কটা নিয়ে যেতাম তো জল বেরিয়ে যেত। তাও 2টো বইয়ের আমার কাছ থেকে ও পারমিশন চেয়েছে, আমি হোয়াটসঅ্যাপে পারমিশন এই 3-7 আগে দিলাম। এটা খুব উল্লেখযোগ্য, এটা আমার একটা জীবনী বইয়ে আমি উল্লেখ করেছি, আমার ভবার গোপাল। এতে মেন হলো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ল কলেজের আমি সেক্রেটারি ছিলাম, এবং আমার 4টে পোর্টফোলিও ছিল, একটা এইড ফান্ড সেক্রেটারি, একটা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, একটা লিগ্যাল কনফারেন্স সেক্রেটারি, আর একটা তোমার এই কি বলে ইউনিয়ন, 4টে পোর্টফোলিও ছিল। এতগুলো পোর্টফোলিও এর আগে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি ছিলেন, ওনার 3টে ছিল, আমি রেকর্ড হোল্ডার এই ব্যাপারে। যাই হোক, আমি এমন জায়গায় এলাম, এই সুব্রত মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সি, যারা মন্ত্রী হয়েও মারা গেছে, একজন সেন্ট্রাল মিনিস্টার, একজন বেঙ্গলের ছিলেন, জানো সুব্রত মুখার্জির নাম শুনেছো তো? সুব্রত মুখার্জি যে মমতা ব্যানার্জিকে যে আনলো আর কি, সেই সুব্রত আমার আন্ডারে ছিল, আমি তার নেতা ছিলাম, গুরু আমার এই কাজটা করে দাও, এই করে দাও। তা আমাকে একবার নির্দেশ দিলেন, আমি ওনাকে যে জিজ্ঞেস করে জানতে গেছিলাম, তুমি তো ঠাকুর ঈশ্বরকে ডাকো, ভগবান মায়ের সঙ্গে কথা বলো, হ্যাঁ, যেমন তোমার সঙ্গে কথা বলছি সেইভাবে বলছি, তা
তুমি আমাকে দেখাতে হবে। কেন আমার শ্বশুর মশাই একটু আধ্যাত্মিক জগতে, উনি একটু সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাসী হয়েছিলেন। তা উনি হরিদ্বারে সন্ন্যাস নিয়েছিলেন। তা আমার গুরুদেব বাবা পাগলাকে দেখে উনি বুঝতে পারলেন, কিন্তু তিনি হিন্দিভাষী, আমরা অ্যাকচুয়ালি ব্রজবাসী। তা তো ওনার বাংলা, তো উনি বাংলাও বোঝেন না, ইনি হিন্দিও বোঝেন না। তা এইভাবে কিন্তু চোখাচোখি হয়ে মানে ধ্যানে বসে একদিন ওনার দর্শনে উনি বুঝতে পারলেন ইনি উচ্চ স্তরের মানুষ। আর তখন পাগলও বললেন তোমার শ্বশুর মশাই খুব মানে উচ্চস্থানীয় মানুষ একজন। আর আমার শ্বশুর মশাই তো বলে দিলেন তুমি একজন মহাপুরুষ পেয়েছো, কিন্তু এর কাছ থেকে কিছু কেড়ে নিতে হবে, নিয়ে নিতে হবে জোর করে, না নিলে তুমি পাবে না, এমনি পাবে না। আমি মন্ত্র তো নিয়েছি, মন্ত্র জপ করি। বলে সে তো মন্ত্র অনেকেই জপ করে, অনেকেই নিয়েছে, কিন্তু জোর করে নিতে হবে। একদিন ওনাকে ধরলাম বাবাকে, গান হচ্ছিল, গানের আসরে বললাম দাদু তোমাকে আজকে আমাকে বলতে হবে কি করতে হবে, হ্যাঁ তুমি আমাকে বলো কি করলে, মায়ের সঙ্গে কথা বলো। আচ্ছা পরে হবে, তুমি এসো, আজকে রাত হয়েছে, পরে হবে। আর এর আগের একটু ঘটনা, আমার প্রথম দর্শনেই কিন্তু অলৌকিক ঘটনা। প্রথম দর্শন, আমি খুব বিরাগী হয়েছি, বৈরাগ্য আমার জীবনে এসেছে। তা আমি ঠাকুরের মন্দিরে, আমি রামকৃষ্ণদেবের মন্দিরে যেতাম। তা ওখানে গিয়ে ওখানে গান করতাম। একদিন গান করতে করতে নজরুলের গান আছে না, কালো মেয়ের পায়ের তলায়, হ্যাঁ দেখে যা আলোর নাচন, ওই গান গাইতে গাইতে আমি মানে একটু, যাকে বলে আমি একটু আবেগে একটু চোখে জল পড়ে আমি পুরোটা গাইতে পারি। একজন ভদ্রমহিলা বাবা পাগলার কথা বললো, ওইখানে প্রসাদ দেয় করে, বাবা পাগলার ভদ্র নাম ওর মনা ভদ্র, মনা ডাকনাম, ভালো নাম রেখা, তা মারা গেছে। আমার এই 81 বছরে রয়েছি, সব এই স্মৃতিগুলো বহন করছি, সব এক এক করে তুলে গেছে। আমার মানে ওই রকম একজনই বেঁচে আছে, তার বয়স 86 বছর। তা যাই হোক, তা সে বাবা পাগলার সন্ধান দেয়। আমি ইতিমধ্যে রামকৃষ্ণ মিশন বহু জায়গায় যাই, আধ্যাত্মিক জগতে আমার জীবনে আমার তখন ত্যাগ এসে গেছে। স্বামীজির একটা জীবনী বই অলৌকিক ভাবে পেলাম, জীবনী বই জোর করে দেবে, আমি পড়ার সময় পাই না, খুব তখন একটা ভালো ব্যবসা করতাম, অনেক লোক 50-60 জন স্টাফ নিয়ে কাজ করতাম। আর এদিকে ল পাস করেছি, এদিকে এমন কোনটা করব না, বাবা আমার উপর ছেড়ে দিয়ে চলে গেছেন মথুরায়। আমাদের মথুরা বৃন্দাবনে একটা আশ্রম আছে, অনাথ আশ্রম, সেটা বাবা দেখতেন। বাবা ওখানে চলে গেলেন, বললেন না বাবা দু নৌকে পা দিস না, পড়াশোনা করিস না, ছেড়ে দে। আমি ধর হায়ার সেকেন্ডারি, এই সময় কিন্তু বাবাকে না বলি আমি ভেতরে ভেতরে নাইট কলেজ আর বন্ডিং কলেজ, এইভাবে ল করা, নাইট কলেজ, বাবাকে না জানিয়ে আমি পড়াশোনা চালিয়ে গেছি। বন্ধু বান্ধবরা এগিয়ে যাবে আর আমি মূর্খ হয়ে থাকবো, এইভাবেই চল। তা যাই হোক, নেতাও হয়ে গেল, এদিকে ব্যবসাও দেখছি, সব রকম। শেষ পর্যন্ত তারপরে ব্যবসা লক আউট হয়ে গেল। মানে যেখানে তখন তো বামফ্রন্টের আমল, ঘেরাও ফেরাও যুগ, লাল ঝান্ডা উঠে গিয়ে আমার ব্যবসাটাও বন্ধ, পালিয়ে বেড়াতে লাগলাম। হ্যাঁ, পাগল কোনো সময় রক্ষা করছেন, এবং পাগলের খুব ঘনিষ্ঠরাই আমার আবার তাদের অফিসে নেওয়া ছিল, তারাও আমার বিরুদ্ধে মানে ইউনিয়ন করা যা হয় আর কি, আমার প্রাণের শত্রু হয়ে সে অনেক কথা। যাই হোক, উনি একদিন আমাকে এইরকম দর্শন দিলেন। ওনার পা স্পর্শ করেছিলাম, হঠাৎ গায়ে কারেন্ট খেয়ে গেল। ওনাকে কালী, কৃষ্ণ আর শিব 3 রূপে আমি 1 ঘন্টা ধরে দর্শন করলাম। এবং যখন আমি বলতে গেলাম আমাকে কালী দর্শনের দরকার নেই, আমি তোমার চরণ দুটো দিও, তখন উনি বললেন কাল এসো, আজকে না, এরকম করে আমি চুপ করতে বললেন। সবার সামনে বলতে নিষেধ করলেন। পরের দিন সকালবেলা আমি বলতে যাব, যখনই ওই একটাই কথা বললেন, বাবা যা দেখেছো ঠিক দেখেছো, অর্থাৎ তুমি যে রূপে আমাকে দেখেছো ঠিক দেখেছো। পাগলের একটা গানই আছে, আমি কেশ, আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত, আমি কৃষ্ণ, আমি কালী, আমি শিব, আমি পৃথিবীর চিরবন্ধু, আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত, আমি শিব, আমি কালী, ওইটাই আমার মাথায় প্লে করলো। এবং ঠিক ওইভাবে তিনি আমি 3টে রূপে দর্শন দিয়ে যাচ্ছেন 1 ঘন্টা, এবং কেউ কিছু দিচ্ছে না। পাগলের গান হচ্ছে, পাগলের গানের আসর হচ্ছে। ষোড়শী ভবন বলে একটা বাগবাজারে একজন ভক্তের বাড়িতে,
কালকে তার শ্রাদ্ধ গেল, ওই ভদ্রলোক কালকে শ্রাদ্ধ গেল, এই আর 10 দিন আগে মারা গেলেন। দীঘায় যখন পুজো মাঘ মাসের শেষ শনিবার চলছিল, তার প্রথম আমি যখন তার দর্শনে যাই তখনই আমাকে গলায় মালা পরিয়ে দিলেন। এসো এসো বাবা, এতদিন বাদে এসেছো। ওই যে মনার কাছ থেকে জেনে আমি জানতে গেলাম, তখন সে বললো আপনি ঠাকুরের কথা শুনে কাঁদছেন, ঠাকুরের গানে কাঁদছেন, এরকম একজন মহাপুরুষ আছেন, দেখবেন, দর্শন করবেন। তখন আমাকে বাবা পাগলার কথা বলে। তা আমি সব শুনে টুনে, একটা বইও দিয়েছিল, বইটাও পড়লাম, ভালো লাগলো। আমি দর্শন দেবেন? তা আমাকে চেনেন না, প্রথম গেছি, এতদিন বাদে এলে বাবা, কোথায় ছিলে কোথায় ছিলে কোথায় ছিলে? তাহলে তুমি টানলে তাই এলাম। আমি তখন তো রামকৃষ্ণ আর বিবেকানন্দ এই দুটোকে সবাই কম্পেয়ার করি। আমি জানি ব্যক্তির একজন গাইছে, শান্তি বলে একটি ছেলে, সে AA করে এখন রিটায়ার করে, এখন অনেক বয়স হয়েছে, মোরাদাবাদে ব্যাংকের ম্যানেজার ছিল, স্টেট ব্যাংকে। সে পাগলের মানে সঙ্গে সঙ্গে গান করতো। সে ভালো চাকরিও পেয়ে গেল পাগলের সঙ্গে, ওখানে কালনায় পড়াশোনা করে AA করলো, করে ইংলিশ MA করলো, করে ব্যাংকে চাকরি পেয়েছে। সে তো গান করলেই সে পাগল, এইরকম অবস্থা। পাগলই ওকে দূরে পাঠিয়ে দিল। তা যাই হোক, এখন আমাকে গলায় মালা পরিয়ে দিলেন, আমি কাছে আসতেই, হ্যাঁ। তারপরে আমার একটা জিদ ছিল সেই সময়, আমি তো সব মঠে মন্দিরে ঘুরে বেড়াতাম। একটা আমার অহংকারও হয়ে গেছিল, ভক্তির অহংকার, যে আমি তাকেই গুরু করবো যে আমার ঘরে এসে দীক্ষা, তার কাছেই। অ্যাকচুয়ালি সেই তখনই আমি মনে মনে ভাবছি। আর আমার সঙ্গে এক প্রফেসর দাদা ছিলেন, আমি আমার দাদাই বলি, প্রফেসরই আমাদের। তা যাই হোক, তখন গলায় মালা পরে দিলেন, আর আমি মনে মনে ভাবছি ইনি কি আমাকে বাড়িতে নেবেন? আমাকে বাড়িতে নেবে বাবা, আমি যাব। এই তারপরে যত কথা ভাবি, উনি চিঠিতে উত্তর দিয়ে দেন, আমি যেটা ভাবি সেটা উত্তর দিয়ে দেন। এরকম অনেক ঘটনা, অজস্র ঘটনা। তখন বুঝতে পারলাম উনি কে। তখন আমাকে একদিন যখন আমার অফিস স্ট্রাইক হয়ে গেল, বন্ধ হয়ে গেল, লক আউট, তখন আমার এদিকে তার নিজের লোক কালনারই কয়েকজন, তাকে নিয়ে আমি পরিচয় দিতে চাই না, বলবো না, হ্যাঁ, তাদের পরিচয় মানে খুব ঘনিষ্ঠ পাগলের। তারা এখন বুঝতে পেরেছে তারা, কিন্তু তারাও আমার তখন প্রাণের শত্রু, কারণ তাদের চাকরি দিয়েছি, তারা আমার অফিসে চাকরি করে, তা আমার তো তারা শত্রু। তা যাই হোক, পাগল আমাকে একদিকে ওদের সঙ্গে একদিকে এদের সঙ্গে লড়াইয়ে পাগল আমাকে বাঁচিয়ে গেছেন। তা আমি যখন এবার দেখলাম আমার ব্যবসা আবার রিভাইভ করতে পারবো না, তাহলে আমি এবার প্র্যাকটিস করবো। এই নিয়ে আমি মোটামুটি ওত নেওয়ার পরে আমি মোটামুটি সিনিয়রের কাছে চাবিটাও নেব ব্যাংসাল কোর্টে কলকাতায়। তখন আমি ওনার কাছে জাস্ট একটু অনুমতি নিতে, যে দাদু আমাকে অনুমতি দাও, আমি কাল থেকে প্র্যাকটিস করবো, আমি ওকালতি। না, তুমি ওকালতি করো, আমি যা করাচ্ছি করে দাও। আমি না, আর কত পরীক্ষা নেব? তখন বাবা পাগলা যাত্রার পরীক্ষা নেয়। তখন খুব আনন্দ আমার, কি বাবা পাগলা যাত্রার পরীক্ষা নেয় না, আর আমারই পরীক্ষা নিল এখন। তারপরে এই চলছে, তারপরে একের পর এক বই লিখি, তাকে যেমন দেখেছি লিখছি, তার কথা বলছি, যেখানে যেরকম যা পারি করে যাচ্ছি। শেষ কথা, আমি উচ্চ স্তরের মানুষ, আমি ওই দু একটা আমি লেখা পাঠিয়ে দেবো। সঞ্জীব চট্টোপাধ্যায় তার সম্বন্ধে লিখেছেন, আমার সম্বন্ধেও লিখেছেন। ডক্টর রমা চৌধুরী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি লিখেছেন তার সম্বন্ধে, তার লেখা আমার কাছে আছে। মহামন্ডলেশ্বর শিবানন্দ গিরি, তাকে স্পর্শ দিয়ে যেভাবে আমাকে দর্শন দিয়েছিলেন, মায়ের পা ছুঁয়ে দেখিয়ে দিয়েছিলেন মায়ের পাটা নরম, তুলতুলে নরম, তা এই উপলব্ধি করিয়েছিলেন। বাংলাদেশে হেডমাস্টার মশাই কি অবনী বাবু না কি নাম ছিল, ওনাকে দর্শন দিয়েছিলেন। তা এইরকম বেশ কয়েকজনকে উনি দর্শন দিয়েছেন, তার মধ্যে আমিও একজন পড়ি। তা সেই থেকে আমার ওই কোন রকম এই বাহ্যিক দরকারে আমার একটাই জ্ঞান, আমি কিভাবে বাবা পাগলাকে বিশ্বজনীন করব, মানে কিভাবে বাবা পাগলার একটা বড় ফিল্ম করব, এ করব, যার জন্য ভিকে করে বেড়াই। কেন আমার এখন ব্যবসাটা ছোট করে ফেলেছি, ছোট কটেজ ইন্ডাস্ট্রি, তাতে খুব একটা মোটামুটি হ্যান্ড টু মাউথ ব্রেড বাটার চলে, তাতে আর এদিকে মন্দিরের খরচা একটা বিরাট, লোকের কাছে হাত পেতে চাই, যে মন্দিরও চালাচ্ছি, পাগলের প্রচারও করছি, পাগলের করছি,
বেশ আনন্দেই আছি, কিন্তু একটাই আমার নিরানন্দ, যেটা আমি পাগলকে যেভাবে জগতে চেয়েছিলাম, কারণ আমি এত বই পড়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ সবকিছু, কিন্তু ভবা পাগলার সঙ্গে কম্পেয়ার করার মতন আমি পাচ্ছি না। এটা একটু ছোট মুখে বড় কথা হলো কিনা জানি না, মানে একই দিকে কবিত্ব সাহিত্য এত বড়, অথচ লেখাপড়া শেখেননি ক্লাস 6 পর্যন্ত। হ্যাঁ বাবা ক্লাস 6 তো স্বরলিপি পাস। তা আমি বাংলাদেশে গিয়ে যে স্কুলে উনি পড়তেন, সেই বালিয়াটির ওইখানেও গেছি, স্কুলের ওই ক্লাসে ঢুকেছি, দেখেছি যে পুকুর থেকে উনি একটা ছবিও আমাকে এঁকে দিয়েছিলেন, মা খড়গ হাতে তুলে ওই তো ওই আমটা আছে মন্দিরে পুকুরে হাত তুলে দেখিয়েছিলেন, আমি খড়গ শাখা করেছি, মানে শাখা ছাক বিক্রি করে গেছে শাখা, দেবে দাম জিজ্ঞেস করছে, তখন জিজ্ঞেস করছি কাকে পড়ালো, সা বলছে তোমার মেয়েকে পড়িয়েছি। পাগল তো মেয়ে হিসেবে মাকে পুজো করতেন, তা ওইতে শাখা দেখিয়ে দিল। ওই ছবি পাগল আমাকে এঁকেও দিয়েছেন, তুমি মাগো মুক্ত কেশি মুক্ত হাতে বসে ভবা পাগলায় ভালোবাসি বিরাজ মা অন্তরে। ওই ছবিটা এঁকে পাঠিয়েছেন আমার প্রাণ গোপাল ক্ষেত্রীকে। না আমাকে তো যখনই চিঠি লিখতেন আমার প্রাণ আমার প্রাণ, আমার শেষ জীবনের পূর্ণিমা চাঁদ, ভবার প্রাণ প্রতিষ্ঠার পুরোহিত, এইসবই বিশেষণ লিখে লিখে দিয়েছেন অজস্র। শখানেক চিঠি, এটা ব্রিটিশ লাইব্রেরি থেকে রেকর্ড করে নিয়ে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, ওরা রাখবে কেন। আর গানের বই আমি পাই না, যেটা আমি পেয়েছিলাম ছাপিয়ে দিয়েছি। আমার উপর কোর্ট কাছারি করতে পারতো, কেননা কপিরাইট তো ওই নাতিদের হাতে, তা পারেনি এই জন্য, যেহেতু যে আমার চিঠিতে লিখে দিয়ে গেছেন সব, যার জন্য আমি যাকে তাকে অনুমতি দিই, যাকে তাকে গান দিয়ে দিই, কেউ কিছু বলতে পারে না। মানে এক কথায় আমি চুরি করি, ডাকাতি, মনের ইচ্ছা পূরণ করি। কেন ওরা হয়তো একটা গান দিয়ে কিছু কপির টাকা নিতে পারে, আমি দেখি গানে সব নিলে তো পাগলের প্রচার ভালোভাবে হবে না, তার গানগুলো লোকে জানো। তার 2-4টে গান, 100-200 গান বেরিয়ে দিই, তাতেই লোকে পাগল হয়ে যায়। আর তার যদি 12,000 গান যদি বার করতে পারতাম, আমার হাতে তো যা 1,500 গান পড়েছে, ওই কটাই আমি ছাপিয়ে দিয়েছি করে। এই বাঁশি বাজাতে, তবে আমাদের সামনে বাঁশি বাজাতে দেখিনি, অসাধারণ বাঁশি, বেহালা, হারমোনিয়াম দেখেছি, ম্যাজিশিয়ানের মতন হারমোনিয়াম বাজিয়েছি, কনুই দিয়ে বাজাতে দেখেছি, থুতনি দিয়ে বাজাতেন, কনুই দিয়ে, একটা প্লেট আর 2টো চামচ দিয়ে এমন তাল, এত সুন্দর বাজনা বাজাতেন, এইগুলো নিজে চোখে দেখা। আর গান উনি ওই কাউকে হয়তো নির্দেশ দিচ্ছেন গানের সুরটা কেমন হবে, ওই ভাঁজটা কেমন হবে ওইভাবে, কিন্তু ওনার গলা ভেঙে গেছিল শেষের দিকে, উনি গাওয়া বন্ধ করে দিলেন। শুনেছি গণেশ ব্রহ্মচারী বলে একজন ছিল তবলা বাদক, সে মারা যাওয়ার পর থেকে তার উনি গান ছেড়ে দিলেন। হ্যাঁ ওটাও অলৌকিক, ভীষণ অলৌকিক লাঠি, ওই ছোঁয়াতে চোর ডাকাতও ভালো হয়ে গেছে, এরকম হয়েছে। ওই লাঠি একজন চুরি করতে গিয়ে সে অন্ধই হয়ে গেল, অন্ধ হয়ে গেল মানে যখনই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে পাড়াটা ভুলে যাচ্ছে, ওই বাড়ির চারপাশেই ঘুরছে, নিজেই ভুলে যাচ্ছে নিজের বাড়ি যাওয়া। শেষ পর্যন্ত সারেন্ডার করলো, লাঠিটা ফেরত দিতে এলো, লাঠি এইরকম। আর সোনার লাঠি বলতে গেলে লাঠিটাও উনি একটা জানো তো, একটা বাঁশ ঝাড়ি থেকে বাঁশ কেটে নিলেন, কেটে নিয়ে যে যা দিত উনি কি করবেন, ওই গদ দিয়ে আটকে দিত। ওই একটা আংটি দিল, কেউ একটা চাঁদ দিল, কেউ তারা দিল, কেউ কিছু দিল, হ্যাঁ মণিমুক্ত, যে যা দিত ওটা লাগে, ওইটাই হয়ে গেল একটা অর্নামেন্টের সোনার লাঠি। ভবা পাগলা একটা ছন্দের মধ্যে দিয়ে একটা কথা বলে গেছিলেন, এটি আমি মনে করি আর্ট অফ লিভিং, জীবনে চলার পথ। আর এই আর্ট অফ লিভিং যদি আমরা করায়ত্ত করতে পারি, তাহলে জানবে কিন্তু আমরা ঈশ্বরের কাছে আমাকে যেতে হবে না, ঈশ্বর আমার কাছে আসবেন, মানে আমার হৃদয় আমার অন্তর। হ্যাঁ এইটা হচ্ছে প্রথম হচ্ছে, তিনি একটা ছন্দ লিখে গেছেন, পুরো ছন্দটা আমার মনে নেই, কিন্তু ওই নম্রতা, ধৈর্য, সহ্য, ন্যায়, সৎ, সরলতা, আনন্দ, কর্তব্য, আত্মহারা, ক্ষমা, এই 10 অলংকার যে করেছে ধারণ, কিসের ভয় তার ভবা কয় তার সার্থক। তুমি রামকৃষ্ণ বলো, বিবেকানন্দ বলো, যারাই বলো, এই মহাপুরুষরা প্রত্যেকের কিন্তু এই 10টা অলংকার মধ্যে 2-3টে করে পাও, কিন্তু এই 10টাই অলংকার ভবা পাগলা অ্যাকচুয়ালি একটা ছন্দের মধ্যে লিখে গেছেন। এই অলংকার গুলো
নম্রতা, ধৈর্য, সহ্য, ন্যায়, সৎ, সরলতা, আনন্দ, আত্মহারা, ক্ষমা, কর্তব্য। হ্যাঁ, তা এই 10টা অলংকারের উপরই তার সব বই। তার যত গান কিন্তু এই দেখবে বেসড অন দিস ইডিওলজিস। এই হয়তো সত্য একটা অলংকার, কইতেছি সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর পিল রইবি গাথা, সত্য মিথ্যা তারই সৃজন। হ্যাঁ, ঠিক বোঝো যদি বোঝার মতন, জীবন কেউ বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা, কইতেছি সত্য কথা। এই যে সত্যের উপর কথা, কর্তব্যের উপর, কর্তব্য সাধি আগে ধ্যান করো বসে, আগে কর্তব্য করো, ডিউটি করো, তারপরে ধারণা করবে, পূজা আর্চা পরে। আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাইনি, আমি সন্ন্যাসীর বেশ ছাড়ি। মানে কর্ম আমার বড়, কর্মের উপর যে কর্ম আমার বড় ধর্ম, এতেই বুঝি সকল মর্ম, বাছাই করা ধর্মাধর্ম, এই অধর্মের আমি ধার না দাঁড়িয়ে আমি সংসারে বাস। তাহলে প্রত্যেকটি জিনিস, এই যে জিনিসগুলো আমি তো পাই না। একটা মানুষ শুধু এইগুলো উপদেশ দিয়েছে, এগুলো ছন্দের মতো। আর শুধু তাই নয়, এই একটা মানুষ 6 বছর বয়স থেকে গানগুলো লিখে গেছে, আর মা শারদাকে গান শুনিয়েছে। মা শারদা মনিকে গান শুনিয়েছে এবং 6 বছর বয়সে তার জীবনে প্রথম গান লেখা। মানে এটা কি ভাবা যায়? 12 বছর বাল্যক বয়সে মা শারদাকে গান শুনিয়েছে রামকৃষ্ণ রায়, এবং তিনিও একবার বলে বসলেন, তুমি কি সেই? তিনি বলেছিলেন পূর্ববঙ্গে তিনি আসবেন, কিন্তু তিনি যদি ওই ইন্দিরা গান্ধীর মতন কথা, তিনি যদি নিজেকে প্রচারিত বা নিজেকে করতে চাইতেন, সেই বালক বাবা বলতে পারে হ্যাঁ আমি চাই, কিন্তু না, তিনি পরবর্তীকালে বলেছেন আমি রামপ্রসাদ। পূর্বজন্ম উনি রামপ্রসাদ, রামপ্রসাদ নিজে রাম চরণ, তারপরে 2টো জন্ম পরিকল্পে বাংলা, তারপরে জন্মটাও তিনি বলছেন রাজস্থানের কিশোরীলালার ঘরে যান, সেটাও বলেছেন। তার 5টা জন্মের কথা তিনি বলছেন। তাই এই জিনিসটা তো কারো কাছে পাইনি, আমি কোনো মহাপুরুষের কাছে পাইনি। কিন্তু ব্যাপার কি জানো, আমি অক্ষম। আমার এই জন্য একটা কথা, আমার তোমাকেও রিকোয়েস্ট করছি, যদি সময় করতে পারো, আমি এই কালকেও একজনকে রিকোয়েস্ট করছি, আমি চেষ্টা করছি, কারণ এতে 10-20 লাখ টাকা খরচা আছে এখন একটা ফিল্ম করতে। হ্যাঁ, একটা বড় একটা সিরিয়াল করতে চাইছি। সিরিয়াল হলে হইচই পড়ে যাবে, বাবা গান নিয়ে যদি সিরিয়াল হয় হইচই পড়ে। আমি লড়াই করে যাচ্ছি, দূরদর্শনে 5 মিনিট সময় পাই, 10 মিনিট সময় পাই, রেকর্ডিং করি, দূরদর্শনে বলি, কলকাতা দূরদর্শনে। কলকাতায় এখন বাঙালি যা এখানে অবস্থা, আমাদের বাংলা কালচারে আধ্যাত্মিক জগৎ থেকে হেট করে, এরা অ্যাভয়েড করে, একটু ভোটের জন্য একটু করে, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু এখানকার এই নেই। কিন্তু মানে অল ওভার ইন্ডিয়াতে ভক্তির উপরে আছে, সব জায়গায় হিন্দির উপরে, ভাষার উপরে সারাদিনের চ্যানেল আছে। হ্যাঁ, কিন্তু আমাদের টিভিতে বাংলায় একটা চ্যানেল সকালে 5 মিনিট থেকে 8 মিনিট, এর বেশি কোনো প্রচার নেই। চিন্তা করো, মানে ফিল্ম করার জন্য কেউ টাকা দেয়, কাউকে দিতে হবে না, করিয়ে দেয়, নিজে করে নি। আমি যে ঘটনাগুলো তাকে সাজিয়ে দিয়ে দেবো, সে করুক, আমার টাকার দরকার নেই হাতে, সে করিয়ে দিক, এরকম। আমি তো কালকে অ্যাপয়েন্টমেন্ট করেছি, চেষ্টা করেছি, একজন এখানকার সিটি কেবল বলে একটা কেবল অপারেটর আছে তাদের নিজস্ব, তাকে রিকোয়েস্ট করছি, দূরদর্শনে রিকোয়েস্ট করছি, সাহিত্য সংস্কৃতিতে যাওয়ার চেষ্টা করছি। ওই বাধা পড়ছে, আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে চলছে। এই তো এখনই তোমাকে এই যে টাইম নিলাম না, আমি মমতা ব্যানার্জিকে একটা চিঠি লিখলাম, এই ড্রাফট করেছি, এইটা এখন আমার ছেলে এলে এটাকে আমি মেল করবো। সেটা খুব উল্লেখযোগ্য, কারণ তিনি 1 মাস আগে দীঘায় লাস্ট পুজো করেন আমাদের দীঘার মধ্যে, এবং 1 মাস ধরে সবাইকে বলছিলেন বাবা আমাকে দেখা দিয়ে যাও, বাবা আমাকে দেখা দিয়ে যাও। এটাই তো সন্দেহজনক ছিল। তার আগের বছর তিনি আমাকে দিয়ে পুজো করান, হ্যাঁ, পরের বছর তিনি নিজে পুজো করলেন, এবং দীঘা মন্দির থেকে বিদায় নিচ্ছেন, হাত ধরে মাকে বলছেন, সঙ্গে 2জন পার্শ্বদ মেয়ে ছিল, গায়িকা অনিতা আর তোতো বলে, তা ওদের সামনে বললেন মা এরা রইলো, আবার আনিস মা, ব্যাস এরা রইলো। আর তারপরে আমার বাড়িতে লাস্ট 7 ডেজ, মানে আমার বাড়িতেই এলেন সোজা, কালনায় আর যাননি। এখানেই তার চিকিৎসা করিয়েছি, চেষ্টা করেছি হোমিওপ্যাথিক, কিন্তু শেষ জীবনে শেষ কথা তিনি বলে গেছিলেন, আমি কোনো কাছের মানুষকে কাছে রাখবো,
সেই সময় আমি গোবর্ধন মথুরা থেকে আমার চিঠি পেলাম, বাবার এই পেলাম মানে টেলিগ্রাম, তখন তো ফোন টোন ছিল না অত, টেলিগ্রাম পেলাম যে মা অসুস্থ। মাকে আমি দেখতে গেলাম, পাগল বললেন মা ভালো হয়ে যাবে, তুই গিয়ে দেখ। আর সত্যি দেখলাম মা ভালো হয়ে গেছেন। তারপরের দিন আমি ব্যাক করলাম, ব্যাক করে যেদিন এসছি তারপর ওই দিন রাত্রে উনি আমি নিয়ে আসবো, আমার বাড়িতে ছিলাম আমি, ষোড়শী ভবনে যে বাড়িতে দর্শন হয়েছিল বালিয়াটি রাজবাড়ি যাদের, তাদের বাড়ি, সেইখানে আমি তাকে রেখে গেলাম পাগলকে 7 দিনের জন্য। আর তার মধ্যেই আমি শুক্রবার ফিরলাম, শনিবার দেব রাখলেন, মানে দীঘা মহাপুজো থেকে ফিরে এসে এক শনিবার মাঝে গেল, মানে 1 সপ্তাহ প্রায় আমাদের এখানে ছিলেন, 1 সপ্তাহ ওখানে ছিলেন। আমাকে কেন সরিয়ে দিলেন উনি বলেছিলেন, বা শেষের দিনে আমি আমার কাছের লোককে রাখবো, কাছের লোক থাকলে আমার শ্বাস পেত, শেষ নিঃশ্বাস। তা ওই আমি থাকলে হয়তো আমি হসপিটালে যেতাম। আমি তাকে সকালবেলা আনতে যাচ্ছি আর রেডিও নিউজে একজন এসে বললো রেডিও নিউজে পাঠালেন, সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, আর আমাদের বাড়িতে তাকে নিয়ে আসা হলো, এসে বরফের উপর আমার বাড়ির সামনে তাকে বরফে রাখা হলো, নিয়ে গিয়ে আমরা কালনায় নিয়ে গেলাম। কিন্তু ওই হচ্ছে আমাকে সরিয়ে দিলেন, বললেন আমি শেষের দিকে কাউকে রাখবো। তা হসপিটালে যারা গেছিল তাদেরও ডাক্তার বার করে দিল, আপনারা বেরোন, একটু বাইরে যান সবাই, দিয়ে ওনাকে তখনই উনি নিঃশ্বাস, মানে আর্টিফিশিয়াল পাম্পের চেষ্টা করেছিল, এই করে আর্জি করে নিয়েছে। শেষ জীবনটাও এবং লাস্ট 7 ডেজ আমাদের বাড়িতেই, এই বাড়িতে কথা বলছি। এর নামটাও দিয়েছিলেন তিনি বাবার মেঘালয়। আমার তো পাগলের কথা বলতে ভালো লাগে, যার দিকে দিকে ছড়িয়ে যাক, তোমরা যদি যা করতে পারো করো, এগিয়ে যাও, আমি এটি চাই।